নমস্কার, আমাদের রবি বৈঠকের 14তম পর্ব আজকে আমরা শুরু করছি। আমরা সবাই এতদিনে জেনে গেছি যে আমাদের গল্প এবং গল্প নিয়ে আলোচনা এটি আমাদের মূল বিষয়। আমাদের আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ রেকর্ড করবেন, অনুষ্ঠানটি সম্পূর্ণ রেকর্ড করছেন ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে তানিয়া দি, এবং ভাষা ভবিষ্যতের নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখা যাবে পরবর্তীকালে। আমরা প্রত্যেকের সঙ্গে সেই অনুষ্ঠানটির রেকর্ডেড অংশ আমরা শেয়ার করে দেব। গল্পের নাম মুখোশ। গল্পটি লিখেছেন সিদ্ধার্থ শেখর চক্রবর্তী। আমি তাঁর পরিচয় আগে দিই। তিনি পেশায় আধিকারিক, কিন্তু নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতেই বেশি ভালোবাসেন। মূলত গল্পকার, বিভিন্ন পত্রিকায় গল্প লিখেছেন। বই রয়েছে দুটি, উপন্যাস নিঘাত নিনাদ এবং কবিতার বই নিরুদ্দেশ সংবাদ জুড়ে নাবিকের দল। তিনি তিস্তাগুড়ি পত্রিকার সম্পাদক। তার গল্পটি আলোচনা করবেন সন্দীপ যাযাবর দত্ত। আমি তার পরিচয় পরবর্তীকালে দেব। এবং আমাদের সঙ্গে অসংখ্য মানুষ রয়েছেন, আমি আপাতত দেখতে পাচ্ছি 43 জন মানুষ রয়েছেন সঙ্গে। তারা গল্পটি শুনবেন, পরবর্তীকালে যারা গল্পটি নিয়ে আলোচনা করতে চান সন্দীপ বাদ দিয়ে তারাও অবশ্যই করতে পারেন। আমি সিদ্ধার্থকে বলবো গল্পটি শুরু করতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে গল্পটা শুরু করছি। গল্পের নাম মুখোশ। মুশকিলটা হয়েছিল আগারওয়ালদের বাড়িতে ঢোকার পর থেকেই। সকাল থেকেই বাম কানে শো শো আওয়াজ করছিল। পিন্টু বলেছিল এই লক্ষণ ভালো না, জীবনে নতুন কিছু হয়। পাত্তা দেয়নি অম্লান। কত কিছুই তো বলে পিন্টু, সব কি আর সিরিয়াসলি নেওয়া যায়? আজ আগারওয়ালদের বাড়িতে আসার কথাই নয়। বিশ্রামের দিন ছিল অম্লানের। গতকালই একটা জটিল নন্দলাল বসু শেষ করেছে। টানা 22 দিন লেগেছে তাতে। এক একটি প্রজেক্ট শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তোলে। তারপর 2-3 দিন শুয়ে বসে আরামে না কাটালে হয় না। যথেষ্ট সময় কাজহীন থাকলে ফের নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া যায়। তাই সকাল থেকে শুয়ে বসেই ছিল সে। পিন্টু ঘরে এসে প্রস্তাব দিয়েছিল তার সঙ্গে আগারওয়ালদের বাড়িতে আলমারি ডেলিভারি দিতে যেতে। পিন্টুর ফার্নিচারের দোকান, অম্লানে ভাড়া করা ঘরের নিচ তলায়। ঢুকতে বেরোতে পিন্টুর সঙ্গে প্রতিদিন দেখা হয়, তাই তার সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়। এমনিতে অম্লান খুবই কম কথা বলা মানুষ। দিনের বেশিরভাগ সময়টাই ঘরবন্দি থাকতে ভালোবাসে সে আর তার শিল্প। সেখানে আর কারুর প্রবেশাধিকার নিষেধ। কোনো মানুষের সঙ্গে মিশতে আর ভালো লাগে না তার। সবাই একই ধাঁচের। একটাই জীবন নকল করার চেষ্টায় সারা দিন ছুটে বেড়াচ্ছে। কে কত ভালো করে অনুকরণ করতে পারে তার প্রতিযোগিতা যেন। তুমিও তো সারাদিন ঘরে বসে সেই একই কাজ করে যাচ্ছ দাদা, আর বলছো শিল্প করছো। পিন্টু বলেছিল তাকে। চুপচাপ কথা হজম করতে শিখে নিয়েছে অম্লান। কোনো কিছুই এখন আর তাকে সেভাবে ছুঁয়ে যেতে পারে না। কোনো অপমান, অভিযোগ অথবা প্রশংসা, সবকিছু অহেতুক মনে হয়। যেতেই হবে, আজ না গেলে হয় না। চলো না, অনেকদিন তো কোথাও যাও না, ভালো লাগবে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়ে। না রে, আজ বিশ্রাম নেই, তো সাধনকে নিয়ে যা। না গো, তুমিই চলো, অনেক কাজ করেছো টানা কয়েকদিন, ধরে নাও আজ তোমার মুক্তির দিন। অম্লান তখনও জানতো না সত্যি আজ তার মুক্তির দিন। অনিচ্ছা সত্ত্বেও পিন্টুর থেকে ধার করা সাদা জামা চাপিয়ে হাজির হয়েছিল আগারওয়ালদের বাড়িতে। বাড়ি তো নয়, যেন মহল। সামনেটা ছোট বাগান, যাতে যত্নের ছাপ স্পষ্ট। অনেক রকমের শুধু গাছ নয়, বিদেশি মাছেদের জন্য ছোট স্বচ্ছ পুকুর এবং কাঠের দুর্দান্ত কিছু কারুকার্যে তৈরি বাগান। তবে আসল চমক অম্লান পেয়েছিল আগারওয়ালদের বটিকখানায় পৌঁছে। হতভম্ব হয়ে পড়েছিল অনেক অনেক দিন পর। ছবিটা লাগানো ছিল পূব দিকের দেওয়ালে, পেলনাই সাইজের ফ্রেম। সাদা দেওয়াল জুড়ে শুধু এই ছবিটাই, যেন শুধুমাত্র ছবিটির জন্যই দেওয়ালটি তৈরি করা হয়েছে। দুপাশে দুটি ইনডোর প্ল্যান্ট বসানো, ছবিটিকে যথাযোগ্য সঙ্গত করছে। সামনের বিম থেকে হালকা সাদা আলো ভাসিয়ে যাচ্ছে ছবিটিকে। উগ্র আলো নয়, নরম মধুর আলো। ক্যানভাসে ফুটিয়ে তোলা সমস্ত উপাদান স্পষ্ট করে তুলছে সে ঐশ্বরিক আলো। একবার চোখ পড়লে চটজলদি চোখ ফেরানো সম্ভব নয়। যে কাউকে কিছুক্ষণ স্থবির করে রাখার মতো যথেষ্ট উপকরণ মজুত রয়েছে তাতে। অনেকক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল অম্লান। আপাত দৃষ্টিতে ছবিতে গভীর ভাবনা তেমন কিছু নেই, নেই আবার আছে। খুঁটিয়ে না পড়লেও হয়।
মানসিক ব্যাখ্যা করার প্রবৃত্তিকে প্রলোভিত না করলেও হয়, তবে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে ধরে রাখছে এই ছবি। ক্যানভাসে ছড়ানো কিছু একটা প্রত্যয়িত ভাবনা চুম্বকের মতো টেনে রাখছে তাকে। সহজে ছেড়ে দিতে মন চাইছে না। কিছু মুহূর্ত যেমন অপেক্ষা করে থাকার লোভ উদ্বেগ করে রাখে, পরে আফসোস যাতে না করতে হয় সে বোধ থেকে মুক্তি দিতে, এই ছবি যেন তাই। নিভৃত গ্রামে সন্ধ্যার পথে বাড়ি ফেরত একটি মিছিল। সারিবদ্ধ অচেনা অচেনা আকাঙ্ক্ষার পুনরায় শূন্যতায় ফিরে আসা। অবসাদের রং মাখিয়ে আকাশে ছড়িয়ে দেওয়া হয়েছে বিষাদ। খুব বুদ্ধিদীপ্তভাবে লেয়ার ব্যবহার করে গ্রামকে গড়ে তোলা হয়েছে চরিত্র হিসাবে। নিচের পথটি অদৃশ্য রাখা হয়েছে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দিন শেষে তারা ঘরে ফিরছে। ফিরছে নাকি বেরোচ্ছে? মিছিলের সমস্ত মানুষ দলবদ্ধ থেকেও অভাবিত কায়দায় সবাইকে নিঃসঙ্গ আঁকা হয়েছে। তবে অম্লানকে সবচেয়ে গভীরভাবে ছুঁয়ে গেল অনামী মুখোশের ব্যবহার। প্রতিটি মানুষের মুখে এক একটি ভিন্ন মুখোশ। মুখোশ বুঝিয়ে দিচ্ছে বিচ্ছিন্ন সংস্কৃতির দাগ, অন্তর্মুখী সমাজে আক্ষেপিত বাস্তবায়ন, দূরবর্তী দৃষ্টি নিক্ষেপের অজুহাতে অন্তরে মানুষকে ভুলে থাকার স্রোত। এই ছবিটা তো এতদিন ধরে আঁকতে চেয়েছিল সে। সামনে রাখা এই তাচ্ছিল্যের স্তরে স্তরে যেন অম্লানের স্বাক্ষরের জন্য অনন্ত অপেক্ষা। अच्छा लगा, ये एक अनजान आर्टिस्ट ने किया, मुझे राजस्थान बाजार से मिला। ঘুরে আগারওয়ালের দিকে চাইলো অম্লান। চোখে মুখে তখনও ঘোর লেগে আছে। বেশ কিছুটা সময় লাগলো নিজেকে ধাতস্থ করে নিতে। ফের ছবির দিকে মুখ ফেরালো সে। একদমই চেনা ছবি। কতবার, কত প্রকারের ধারণা নিয়ে খেলতে খেলতে ছবি স্বপ্ন দেখেছে। কতবার মনে হয়েছে নিজের আকাঙ্ক্ষা, নিজের সম্মান, নিজের উচ্চাসার জন্যও কিছুদিন বেঁচে নেওয়া যায়। অচিরেই জনপ্রিয় হয়ে ওঠা কোনো ছবির নিচে গর্বের স্বাক্ষর থাক তার। নতুন সৃষ্টির প্রশংসা এসে লুটিয়ে থাক তার পায়ে। আগে নকল করাটাই ভালো মতো শেখ, এখন নকলের যুগ। পয়সা তো নকল করেই। তাছাড়া তোর ছবি লোকে কিনবে কেন? কি আর জীবন দেখেছিস? গরিব মানুষের জীবন তো সেই একই। ওগুলো অনেক বিক্রি হয়ে গিয়েছে। আকবার মতো আর কি নতুন আছে তোর জীবনে? চক্রবর্তী বাড়িতে মা রান্না করতো দুবেলা। সেই আন্টি আয়েশ করে নাম রেখেছিল অম্লান। ইচ্ছে ছিল কখনো কোনো পরিস্থিতিতে ম্লান হবে না সে। সমস্ত পরাজিত মুহূর্ত জ্বলে উঠবে নতুন আশা সঞ্চয় করে। একদিন মায়ের গরিবি মুছিয়ে দেবে। মাকে ঠিকঠাক জীবন দেবে সে। বাবাকে কোনোদিন দেখেনি। কথা উঠলে অভ্যাসবশত বিষয় ঘুরিয়ে দেওয়া হতো। মা ছিল তার সব। সেই মাকে মফস্বলে ফেলে আসতে কষ্ট হলেও বড় শহরে শিল্প জগতে ডুব দিয়ে নিজেকে পরখ করা অবাধ্য নেশা ছিল তার। জীবন দেখতে হবে তাকে। শুধু দেখলে হবে না, ফুটিয়ে তুলতে হবে ক্যানভাসে। সেই জীবন যথাযথভাবে বিক্রি হবে একদিন। গরিব মানুষদের বস্তাপচা দিনের কাহিনী নয়, নতুন ধারণার জীবন আঁকবে সে। শিবাশিসকে ভুল প্রমাণ করতেই হবে। শহরে আসাও তো প্রায় ৫ বছর হতে চলল। যামিনী রায়, জয়নুল আবেদিন, নন্দলাল বসুরায় তার দৈনন্দিন খরচ চালিয়ে যাচ্ছেন। পেট কোনো মতে চালিয়ে যেতে পারলেও শৈল্পিক যে সন্তুষ্টির জন্য সবকিছু ছেড়ে শহরে এসে পড়ে থাকা, তা নাগালে আসেনি। সবসময় অযাচিত এক মন খারাপ সঙ্গী ছিল। लगते है आपको आर्ट की समझदारी है, आप भी आर्टिस्ट है। উত্তরে কি বলবে বুঝে পেল না অম্লান। মাঝে মাঝে কিছু প্রশ্ন ভেতরে গোপন অন্ধকারের মধ্যে গিয়ে দাঁড় করাতে বাধ্য করে। অক্ষর হাতড়ে বেড়ানো এই সময় সমীচীন নয়। সে কি সত্যি আর্টিস্ট, নাকি চুরি করাকে অনুকরণ বলে ঢেকে রাখতে বেশি সিদ্ধহস্ত এক পাক্কা ধান্দাবাজ? অতিরিক্ত ঝকঝকে শুভ্র মার্বেলে ঘর ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে এলো অম্লান। দামি মেহগনির দরজা খুলে আকাশের নিচে পা রাখলো। শেষ বসন্তের রুক্ষ সকাল ছুঁয়ে গেল তাকে। মুখোশ পরে হেঁটে বেড়ানোর মতো মিছিল খোঁজার দরকার নেই আর। রিক্ত হৃদয়ের শূন্যতা গোপন রাখা যে তোড়জোড় করে এসেছে এতদিন, তা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিল সে। তার সস্তা গরিবি বিক্রয়যোগ্য করে তুলতে না পারলেও উত্তরণের চেষ্টা তো বিক্রি করাই যায়। ইচ্ছে করে সরাসরি ঘরে ফিরে গেল না অম্লান। ইতস্তত ঘুরে বেড়ালো পথে। চার খোপে বন্দি থেকে ভিত দেখা হয়ে ওঠেনি অনেক দিন। বাড়ি ফেরত ক্লান্ত বলিরেখা সর্বস্ব মানুষ দেখা হয়ে ওঠেনি অনেক দিন। সযত্নে লুকিয়ে রাখা অথচ অনিচ্ছেতে বহন করা অহেতুক জীবনভার পড়া হয়ে ওঠেনি অনেক দিন। অনেক দিন পর নিঃসহায় আকাশের মলিনতা ছড়িয়ে পড়তে দেখলো সে। দেখলো আদতে খুব ধীরে, নিঃশব্দে অন্ধকার গ্রাস করে নেয় মলিন ব্যাপ্তিকে। অনায়াসে আলো নিভিয়ে দেওয়া এই অদৃশ্য শক্তিকে এই প্রথমবার ভয় পেল অম্লান। অনন্ত মুখোশের মিছিলে হারিয়ে যাওয়া সহজ বিলাসিতা ভয় পেল সে। গরিব মানুষদের জীবন অর্থ তো সেই একই। তোরা ছবি আঁকে সেই একই থিমে। শিল্পের গভীরতা থাকে না। অতিরিক্ত আবেগ মিশিয়ে জোলো করে দিস। ছোট পরিসরের দাগে যথাযথ বোধ তৈরি হয় না।
ধনীদের যাপন অনুকরণ করা তোদের মজ্জাগত, তাই ছবির ক্ষেত্রেও সেটা করাই শ্রেয়। আজ টের পেল কোনো কথায় বিস্তৃত হয়নি তার অবহেলায় এতদিন লুকিয়ে রেখেছিল সযত্নে। জেদ বাড়িয়ে যায় যে অন্ধ কথাগুলো, বেশিরভাগ মানুষ সেগুলো তালাবন্ধ রেখেই নতুন মুখোশের খোঁজ করে হয়তো। উদ্দেশ্য থাকা ভালো, কিন্তু সে গন্তব্যে ছুটে যেতে বরাদ্দ সাহস নিজের আস্তরণ ভেদ করেই তৈরি হয় বলে কর্ম আরো সুকঠিন করে গড়ে তুলতে সচেষ্ট হয় অম্লানরা। ঘরে এসে দরজা বন্ধ করলো সে, নতুন কাগজ সেট করলো বহুল ব্যবহৃত ক্যানভাসে। অনেকদিন পর পাশে কোনো বিখ্যাত চিত্রকরের প্রচলিত ছবি টাঙালো না, চেয়ে রইল অযৌক্তিক শূন্যতার দিকে। অম্লান জানে তুলির প্রথম আঁচড় ঠিক পুজোয় প্রথম নিবেদিত ফলের মতো শাশ্বত হওয়া সর্বাপেক্ষা বাঞ্ছনীয়। নিরন্তর নতুন পাহাড়ি ঝর্ণার চাপে যেভাবে অজান্তে সমতুল্য খাদ বদলে যায়, অম্লান সে নিঃশ্বাস ভার বহন করে চেয়ে রইল অপার শুভ্রতার দিকে এবং টের পেল প্রথম পদক্ষেপের মতো স্বরচিত সৃষ্টির প্রথম টান দিতে সাহস দরকার। শক্ত করে হাতে তুলি ধরে বিষয় হাততে থাকলো অম্লান। নতুন কোনো বিষয় দরকার যা আগে কেউ কোনোদিন আঁকেনি, যা তাকে আলাদা করবে বাকি 5 জন প্রতিদ্বন্দ্বী প্রতিভা থেকে। জীবনে প্রচুর রসদ নিশ্চয়ই জমানো আছে তার, যা ব্যবহার করে ছবির বিষয় গড়ে তোলা যাবে। চোখ বন্ধ করলো সে, ফিরে যেতে চাইলো অযান্ত্রিক মফস্বলের নিভৃত যাপনে। ভোরে উঠে মায়ের কাজে বেরিয়ে পড়া, এক কামরার ঘরে সম্পূর্ণ যাপন সেধিয়ে দেওয়া, কলোনির একটাই কল ঘরে লড়াই করে বরাদ্দ নেওয়া, নিস্তেজ স্কুলে শুধুমাত্র খাবারের তাড়নায় ঢু মারা, 6টা বাসা রান্না করার পর মায়ের ক্লান্তি, আলোহীন সন্ধ্যেতে কেরোসিন বাঁচানো হরেক ফন্দি আটা, এক কাপড়ে বছর পার করা মায়ের অদম্য স্পৃহা যথেষ্ট নয় কি প্রত্যাঘাতের শূন্যতা নতুন রঙে ভরিয়ে দিতে? কলোনি সবার জীবনই একসাথে ঢালা ছিল। অপরজনের টিকে থাকার অভ্যাস, আরেকজন অনুকরণ করে দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করত। লড়াই ছিল অন্যজনকে পিছনে ফেলে জিতে যাবার নয়, দৌড়টুকু শেষ করার। কলোনি কাঠামো ছেড়ে বেরিয়ে আসা অম্লানে কি দৌড়টা শেষ হয়েছে, নাকি নতুন করে দৌড় শুরু, অঙ্ক সরলীকরণে ব্যস্ত হতে হবে এখন? মাথার ভেতরে রিক্ততা অসহ্য লাগতে শুরু করেছে। ভেতরে বসে আছে অগুন্তি শিবাশিস, অক্ষরের হাতুড়ি পিটিয়ে ভেঙে ফেলতে চাইছে অনুকরণের সহজ পদ্ধতিতে ভেসে থাকার প্রতিরোধ। তুই মনে করছিস তোর জীবনটা অন্যরকম? কেন? কলোনির ওই পরিবেশে মা একা হাতে তোকে মানুষ করেছে বলে? তোকে বখাটে বা চোর হিসেবে মেনে না নিয়ে আর সমাজ তোকে অন্যভাবে চিনতে পারছে বলেই ভাবছি এটা তো সার্থকতা? ছবি আঁকতে পারাটা সার্থক হওয়া নয়, নতুন ছবি এঁকে যাওয়াটা সার্থকতা। আয়নার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো অম্লান। কলোনিতে মা হয়তো গর্ব করে সবাইকে বলে বেড়ায় তার ছেলে শহরে একজন নামকরা চিত্রকর। নতুন নতুন সৃষ্টি করে চমকে দেয় বোদ্ধাদের, প্রশংসায় ভরিয়ে দেয় শহরের মানুষেরা। মনে পড়লো জয়নুল আবেদিনের সাঁওতাল রমণী যখন কপি করছিল মারাঠি এক ক্লায়েন্টের জন্য, মা তখন দুদিনের জন্যই ভাড়া ঘরে এসেছিলেন অনেক অনুনয় বিনয়ের পর। ছবি দেখে খুব খুশি হয়েছিলেন, বিশ্বাস করেছিলেন এটা এটা তারই আঁকা। বিশ্বাস করবে নাই বা কেন? জয়নুল আবেদিনের কাজ দেখা তো তার মার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় এত বড় এক অনুকরণ ইন্ডাস্ট্রির হাল হকিকত জানা। অম্লান মায়ের ভুল ভাঙিয়ে দেয়নি, ছেলেকে নিয়ে ওটুকু অহংকার করার জন্যই তো মায়েদের এত ত্যাগ। প্রতিচ্ছবি ব্যঙ্গ করতে শুরু করেছে, হেসে উঠছে। দৃষ্টি থেকে চূড়ান্ত বিতৃষ্ণা লক্ষ্য করলো সে। রাগ নয়, জেদ নয়, প্রত্যয় নয়, পড়তে পারছে শুধু একরাশ দলা পাকানো কালো বিতৃষ্ণা। পেছন ফিরল অম্লান, অস্বস্তিকর অনুভূতিকে পেছন ফিরে ঢেকে রাখাই অভ্যাস অম্লানদের। সামনে বন্ধ ঘন সবুজ দরজা, দরজার পাশে ভাঁজ করে রাখা নন্দলাল বসু সতী। এই প্রজেক্টটি শেষ করতে 10 দিন সময় চেয়ে নিয়েছিল সে। শিবাশিস জানিয়েছিল রাজনৈতিক এক বড় নেতার অর্ডার, ভালো টাকা দেবেন। পেছন করে রাখা প্রতিচ্ছবি এখনো হাসছে। অম্লান খেয়াল করলো ছায়া হারিয়েছে তার। ডান দিক বাম দিক খুঁজে নিজের ছায়া আবিষ্কার করতে পারলো না। নিঃসঙ্গতা বোধ চাপটে ধরলো সহসা। চটজলদি সিদ্ধান্ত নিয়ে নিল অম্লান, দৌড়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। প্রায় ছুটতে ছুটতেই পৌঁছে গেল বাস স্ট্যান্ডে। ছায়াহীন নিজেকে জীবিত বলেই মনে হচ্ছে না। উঠে বসলো সামনে বাসটিতে। কোথায় যাবেন? বাস কন্ডাক্টরের প্রশ্নে চমক ভাঙলো তার। জানালা বাইরে চেয়ে রইল অম্লান। দ্রুত গতির বাসের সঙ্গে তাল মেলাতে না পেরে একে একে পিছিয়ে যাচ্ছে দূরের গ্রাম, আলোর খুঁটি, কৃষি জমির হলুদ। সন্ধ্যার বিষাদ ছড়িয়ে পড়ছে মলিন আকাশে। সারাদিন যাপনের পর বাড়ি ফিরছে হাজার রঙের মুখোশ, নাম না জানা সব মুখোশ, ধীর লয়ে একাকী দলের সঙ্গী হিসাবে। একই সময়ে ভিন্ন ভিন্ন গঞ্জে ভিন্ন ভিন্ন মুখোশ একভাবে এক উদ্দেশ্যে বাড়ি ফিরে আসছে। অপূর্ব সে দৃশ্য মুগ্ধতা রাখছে অম্লান। এ দৃশ্য কখনো ভোলার নয়, কখনো মনে রাখবার নয়।
কোথায় যাবি বল, কোথাও একটা গিয়ে তো পৌঁছাতে হবে, জীবন দেখতে হবে তোকে। শিবাশিস কি করতে যে কন্ডাক্টর হয়ে গেল বোঝেনি অম্লান। কত কিছু তো বোঝা হয়ে উঠলো না জীবনে। তবে এটুকু সে পরিষ্কার বুঝছে, শিবাশিসকে কন্ডাক্টর হিসেবে মানায় ভালো। সবার গন্তব্য ঠিক করে দিয়ে নামিয়ে দিতে পারবে ঠিক ঠিক মোড়ে। অম্লানরা যাত্রীরূপে বেশি স্বচ্ছন্দ। ফের একবার একই প্রশ্ন অবজ্ঞা করা শিখতে হলো অম্লানকে। মুখ ফেরানো বাইরে জানালায়। বাইরে তখন অদৃশ্য পথে ঘরে ফিরছে এক একটি মুখোশ। চেয়ে রইল অম্লান। গতিতে পাল্লা দেওয়া যাচ্ছে না। খুব দ্রুত দৃশ্য হারিয়ে যাচ্ছে জমে ওঠার আগেই। পুরোপুরি বুঝে ওঠার আগে এগিয়ে যাচ্ছে অন্য দৃশ্যের দিকে। অসহায় বোধ করছে অম্লান। বিস্তারিত দেখার ইচ্ছা থাকলেও কিছু দেখা হয়ে উঠছে না। বাস এগিয়ে চলেছে দুর্বার গতিতে। থামানো দরকার। চালকের কাছে গিয়ে বলা দরকার গতি কমাতে, না হলে এভাবে কিছুই দেখা হয়ে উঠবে না। পরপর দৃশ্যের পর দৃশ্য বদলে গেলে অসহায় অম্লান বসে রয়েছে একই স্থানে। যা যা পিছিয়ে গেল তাদেরকে ফিরতি পথে আবার দেখা মেলে। এতটা গতিতে এগিয়ে যাওয়ার উত্তেজনাকে অর্থহীন মনে হতে থাকলো অম্লানের। চালককে বোঝানো উচিত, যাত্রীদের কারোরই হয়তো তেমন কোনো তাড়া নেই, কোনো সময়ই তারা থাকে না। সিট ছেড়ে উঠলো অম্লান, এগিয়ে গেল চালকের কাছে। চালক গতি কমিয়ে আনতে রাজি না হলে এ বাসের নিয়ন্ত্রণ নিতেও তৈরি সে এখন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনলাম গল্প মুখোশ। আমরা এবার মূল আলোচক যিনি তার কাছে চলে যাব। সন্দীপ যাযাবর দত্ত। আমি তার পরিচয় দিয়ে নিই। সন্দীপ যাযাবর দত্ত, নিবাস মেদিনীপুর শহর। ইংরেজি সাহিত্য নিয়ে প্রথাগত পড়াশুনো, পেশা শিক্ষকতা, নেশা লেখালেখি, মূলত গল্প এবং কবিতা। মননশীল সাহিত্য আলোচনা ও বিশ্লেষণে তিনি আগ্রহী। প্রকাশিত অনুগল্প গ্রন্থ শব্দ সীমার গল্পেরা। আমি সন্দীপ যাযাবর দত্তকে বলবো গল্পটি নিয়ে আলোচনা করবার জন্য। রবি বৈঠকের প্রত্যেককে ধন্যবাদ। আমরা যারা সঙ্গে আছি এতক্ষণ গল্প শুনছি, আলোচনা করছি, তাদেরকেও শুভ সন্ধ্যা। আমি সরাসরি গল্পে যাই। সিদ্ধার্থ শেখর চক্রবর্তী শোনালেন গল্প মুখোশ। প্রথমেই বলি, এই গল্পের স্টোরি লাইন কিন্তু আমাদের চেনা। কেন্দ্রীয় চরিত্র অম্লানের শিল্পী সত্তা ও ব্যক্তি সত্তার সংঘাত। আরো সুনির্দিষ্টভাবে যদি বলা যায়, তার স্বপ্ন এবং বাস্তবতার অন্তর্দ্বন্দ্বই হচ্ছে এই গল্পের মূল উপজীব্য বিষয়। তবুও এ গল্প আমাকে আকৃষ্ট করে, কারণ কাহিনীর আড়ালে এ গল্পে একটি বিস্তৃত তাত্ত্বিক আলোচনার পরিসর তৈরি করেছেন লেখক। আমরা জানি সৃজনশীল শিল্পের দুটি সুনির্দিষ্ট অভিমুখ আছে, আর্ট ফর আর্ট শেক এবং আর্ট ফর লাইফ শেক। এ প্রাচীন দ্বন্দ্ব। এ গল্পের শুরুতে নন্দলাল বসুর উল্লেখ রয়েছে। নন্দলাল বসু তার দৃষ্টি ও সৃষ্টি গ্রন্থে চিত্রশিল্পের দুটি ধারার কথা বলেছেন, একটি ফাইন আর্ট আর একটি ফাংশনাল আর্ট। ফাইন আর্ট স্বয়ংসিদ্ধ, তার অন্যকে তুষ্ট করার দায় নেই, তার আনুগত্য মূলত নান্দনিক উৎকর্ষতার কাছে। অপরপক্ষে ফাংশনাল আর্টের সঙ্গে জীবন এবং জীবিকার সরাসরি সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে শিল্পের গ্রাহক বা পৃষ্ঠপোষক যিনি হবেন, তাকে সন্তুষ্ট করার দায় থাকে। তার শিল্প এবং শিল্পীর স্বাধীনতা অনেকাংশেই হয়। এক্ষেত্রে শিল্পী স্বতন্ত্র কোনো ধারা তৈরি করতে পারেন না, এবং প্রবহমান ধারা রয়েছে তা হয়তো সামান্য জলসংযোগ তিনি করতে পারেন মাত্র। ঠিক এখান থেকেই আমরা আরেকটি আলোচনার ক্ষেত্রে পৌঁছতে পারি, কি অনুকরণ নাকি মৌলিকতা। অম্লান শিল্প চর্চার ক্ষেত্রে মূলত বিখ্যাত শিল্পীদের যে কালোজয়ী সৃষ্টি, সেগুলোকে নিপুণ অনুকরণ করে চলেছে। কেন? সে উত্তর গল্পে সংলাপে রয়েছে। আগে নকল করাটাই ভালো মতো শেখ, এখন নকলের যুগ। নকল, পয়সা তো নকল করি। স্যার ফিলিপ সিডনি তার একটা বিখ্যাত সনেট রয়েছে লাভিং ইন ট্রুথ।
তাতে একটা সুন্দর পংক্তি লিখেছিলেন, ইনভেনশন নেচার্স চাইল্ড ফ্লেড স্টেপডেম স্টাডিজ ব্লো। ইনভেনশন অর্থাৎ মৌলিক উদ্ভাবন, এটি কিন্তু প্রকৃতি থেকে স্বতঃসারিত হয়, যে কারণে প্রকৃতির সন্তান মৌলিক উদ্ভাবন। অন্যদিকে স্টাডি বা অনুকরণ, সেটি হলো স্টেপডেম বা স্টেপ মাদার, সৎমা। সে নিজে কোনো সৃষ্টি করতে পারেন না, জন্ম দিতে পারেন না, বরং অন্যের সৃষ্টিকে তিনি শুধু লালনই করতে পারেন। অম্লান কি করেছে, এই স্টাডি বা এই নকল নবীশ হতে 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 করেছে কি, তার স্বপ্নের যে শিল্পকর্মটি সে করতে চেয়েছে এতদিন, সেটি করে উঠতে পারেনি। তার নিজের কথাতেই যদি বলি, কতবার কত প্রকারের ধারণা নিয়ে খেলতে খেলতে এই ছবির স্বপ্ন দেখেছে, কতবার মনে হয়েছে নিজের আকাঙ্ক্ষা, নিজের সম্মান, নিজের উচ্চাসার জন্য কিছুদিন বেঁচে নেওয়া যায়, কিন্তু সেই বাঁচাটাই তো তার হয়ে ওঠেনি। তার অন্তর্দ্বন্দ্ব হয়েছে, হতাশা তাকে গ্রাস করেছে, এবং একটা সময় সে নিজেই নিজের শিল্প সত্তা নিয়ে বা শিল্পী সত্তা নিয়ে সন্দিহান হয়েছে। একটা জায়গায় লিখছে যে একটা সময় সে কি সত্যি আর্টিস্ট, নাকি চুরি করাকে অনুকরণ বলে ঢেকে রাখতে বেশি সিদ্ধ হস্ত এক পাক্কা ধান্দাবাজ। এখন ঠিক এই রকম সন্ধিক্ষণে আগরওয়াল বাড়িতে অম্লান একটি উচ্চাঙ্গের শিল্পকর্মের সাক্ষী হয়। এই শিল্পকর্মের বিস্তারিত গল্পে আছে, আমি সেখানে যাচ্ছি না। আমি আলোচনার সুবিধার্থে এই শিল্পকর্মটির একটি নাম দিই, মুখোশের মিছিল। এই ছবি হচ্ছে অম্লানের ক্ষেত্রে একটি ধনাত্মক অনুঘটকের মতো তার স্বপ্নের শিল্পকর্ম সৃষ্টির যে অবদমিত ইচ্ছে, সেটিকে উস্কে দেয়, আলোড়িত করে, এবং অনুকরণ নির্ভর শিল্পের যে সংকীর্ণ পরিসর, সেখান থেকে নান্দনিক শিল্পের যে মুক্তাঞ্চলের সন্ধানী হয় অম্লান। গল্প এখানেই শেষ। গল্পের শিরোনামে যে মুখোশ, এটি কিন্তু সেই আগরওয়াল বাড়িতে যে টাঙানো ছবি, যেটাকে আমি বলছিলাম মুখোশের মিছিল, সেই মুখোশ কিন্তু নয়। এ মুখোশ যেন শিল্পীর বাহ্যিক ব্যক্তিসত্তা, যা তার অন্তরিত শিল্পী সত্তাকে আড়াল করে রাখে, সেই মুখোশ। গল্পের শেষাংশে অম্লান চরিত্রটির অদ্ভুত এক উত্তরণ ঘটে, এবং সেটাই প্রত্যাশিত। পরিস্থিতির কাছে নত এক শিল্পী থেকে অম্লান যেন সহসাই রেবেল হয়ে ওঠে। তার স্বপ্নের শিল্প নির্মাণের উপকরণের অন্বেষণে সওয়ারি হয়, সে একটা জার্নি তাকে করতে হয়। এখানে রূপক অর্থে সেটি বাঁশের একটি সওয়ারির কথা বলা হয়েছে। সে ফিরে যায় কোথায়, না তার ফেলে আসা শেকড়ের কাছে, মানুষের কাছে, অতীতের কাছে। এই মানুষ কার? যে মানুষ, এই মানুষ কিন্তু শ্রেণীর দ্বারা বিভাজিত নয়, ধর্মের দ্বারা বিভক্তও নয়। তার কারণ ওই যে বলেছিল যে গরিবের জীবন তো একই রকমের, আর ধনীর জীবনকে অনুকরণ করলে তাতে অন্তত স্বতন্ত্র শিল্প হয় না। তাহলে এই মানুষ কার? আমি আগেই বললাম যে শ্রেণীহীন মানুষ, ধর্মহীন মানুষ, তারা কারা? এই সামাজিক মুখোশগুলোর আড়ালে একটা শাশ্বত প্রবহমান জীবন আছে, সেই জীবনের কাছে ফিরতে হবে। ধর্ম, শ্রেণী, এ তো আসলে সামাজিক মুখোশ। এর পেছনে যে জীবনটি আছে সেটা কিন্তু শাশ্বত, সেখানে ধনী দরিদ্র ভাগ নেই। সেই মুখের কাছে তাকে ফিরতে হবে, এবং সেই জীবনকে মুখোশহীন করতে অম্লান এতটাই মরিয়া হয়ে গেছে যে বলা হচ্ছে কি সুন্দর করে, যেন ড্রাইভারের কাছ থেকে, ড্রাইভার যদি কথা না শোনে তার থেকে স্টিয়ারিং ছিনিয়ে নেবে সে। এই ড্রাইভারটা আসলে ওই বাসের ড্রাইভার নয়, এ তো অম্লান নিজেই। এতদিন সে ভুল পথে ড্রাইভ করে যাচ্ছিল, এবার তাকে সঠিক পথে চালাতে হবে। আমাদের মনে পড়ে রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতা, দ্য রোড নট টেকেন। সেখানেও কবি দাঁড়িয়েছিলেন এরকম একটি দ্বিখণ্ডিত পথের
সংযোগস্থলে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন কোন পথে যাবেন, যে পথে সবাই গেছে নাকি যে পথে সচরাচর যাওয়া হয়নি, সে রাস্তা হয়তো ব্যবহার হয়নি বলে একটু দুর্গম। অম্লানও কিন্তু এতদিন সেই রকম একটা সংযোগস্থলে দাঁড়িয়েছিল এবং শেষমেশ ওই কবিতার, রবার্ট ফ্রস্টের কবিতার ওইখানে ওই লাইনের মতোই সেই রাস্তাটাই সে বেছে নেয়। কোন রাস্তাটা? দ্য ওয়ান হুইচ ওয়াজ লেস ট্রাভেলড, which was less traveled by, and that has made all the difference. এই যে ডিফারেন্সের রাস্তা, যে রাস্তায় সবাই যায় না, যে রাস্তায় হাঁটা শুরু করলে হয়তো একটা পার্থক্য হতে পারে, যেখানে পৌঁছতে চায় সেখানে পৌঁছানো যেতে পারে, সেই জার্নিটা কিন্তু শুরু হয়। এই গল্পের একটা অদ্ভুত বার্তা আছে। আমরা যারা বিভিন্ন ফরম্যাটে শিল্প চর্চা করি, চেষ্টা করি অন্তত, তাদেরকে কিন্তু এই রেবেল অম্লানকে আত্মস্থ করতে হবে। কেন? সফল হওয়ার জন্য নয়, বরং নিছক একটা মৌলিক উদ্ভাবন করার জন্য। আচ্ছা, এই যে গল্পতে এত কিছু বলা হলো, এত তত্ত্ব কথা এই গল্পের মধ্যে বলা হলো, তাতে কি আমাদের মনে হয়েছে গল্পটি ভারী হয়ে গেছে? না। কেন? তার কারণ এই গল্প বলার যে নির্মাণের যে কৌশল, সেখানে কি হয়েছে, একটা পুরাতনী ধাঁচ আছে। আমাদের যদি মনে থাকে, নিশ্চয়ই থাকবে, হিতোপদেশ কিংবা পঞ্চতন্ত্রের যে গল্প, সে গল্প যখন আমরা পড়েছি তখন সেটাকে গল্প হিসেবেই পড়েছি, পরিশেষে দেখা যাচ্ছে একটা মোরাল আছে, একটা নীতি কথা আছে। তাহলে এই যে আখ্যানের মধ্যে গভীর জ্ঞানকে সংযুক্ত করে দেওয়া, আমরা কখনো ভাবিনি কিন্তু সেই গল্পগুলো ওই নীতিকথার উপরে দাঁড়িয়ে আছে। এখানেও যেন অম্লানের যে এই পুরো গল্প, মুখোশের গল্প, এ গল্প কখনোই কিন্তু এত ভারী হয়ে ওঠেনি ঠিক এই বলার কৌশলটার জন্য। এই আখ্যানের আড়ালে যে তত্ত্বকে গেঁথে দেওয়ার কৌশল, এটি অবশ্যই লেখকের মুনশিয়ানার পরিচয়। এখানেই আমার মনে হয়েছে গল্পটি সার্থকতা। আমি পরিশেষে দুটি কথা বলবো শেষ করার আগে। এক, গল্পের কয়েকটি সংলাপ যেগুলো প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ, যেমন গরিবের জীবনের কথা, শিল্পের সারমর্মের কথা বলা হচ্ছে, সেই সংলাপগুলিকে এমন ভাবে ব্যক্ত করা হয়েছে আমাদের ধরতে অসুবিধা হচ্ছে না, কিন্তু সেখানে হয়তো ইচ্ছে করেই বক্তাকে আড়াল করা হয়েছে। এত সেইটাকে যদি আমরা মানে স্পষ্ট করতাম, তাতে কি খুব ক্ষতি হতো? এক। দুই, এই শিবাশিস চরিত্রটি মাঝে মাঝেই গল্পে এসছে এবং এই গল্পে শিবাশিসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা গল্পের শেষে দেখছি যে শিবাশিসদেরকে কন্ডাক্টর হিসেবেই ভালো মানায়। কন্ডাক্টর কি করে, আমাদের হয়তো একটা বাস স্টপে একটা গন্তব্যে নামিয়ে দেয়, কিন্তু লক্ষ্যে পৌঁছে তো দিতে পারে না। সুতরাং শিবাশিস সেই রোলটা প্লে করেছে এখানে। কিন্তু এই পুরো গল্প জুড়ে শিবাশিস ঠিক কে? অম্লানের সঙ্গে তার কি সম্পর্ক? কখনো মনে হয়েছে সে বন্ধু, কখনো মনে হয়েছে সেও যেন অম্লানের মতো এক ব্যর্থ শিল্পী, যে শিল্প সম্বন্ধে যার জ্ঞান আছে কিন্তু সে কন্ডাক্টর ছাড়া ড্রাইভার হতে পারেনি। অম্লান যে জার্নিটা শুরু করেছে, সে ড্রাইভারের সিটে বসেছে, কিন্তু শিবাশিস হয়তো বসতে পারেনি বলে সে কন্ডাক্টর হয়েছে, তার লক্ষ্যে পৌঁছানো হয়নি, সে যাত্রীকে শুধু গন্তব্যে পৌঁছে দিচ্ছে। তো সুতরাং এইখানটাতে আমার মনে হয় যে শিবাশিস এবং অম্লানের যে সম্পর্ক, সেই জায়গাটাকে একটু আলোকপাত করলে আমার মনে হয় আরো একটু সুস্পষ্ট হতে পারে। এই আর কি, মানে শিবাশিস চরিত্রটি সম্বন্ধে নানা সময় তার সংলাপ থেকে কিন্তু নানা রকমের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, ধরে নিতে হচ্ছে। তাতে গল্পের হয়তো খুব একটা হানি হচ্ছে না, কিন্তু কোথাও গিয়ে অস্পষ্টতা একটা আছে, সেই জায়গাটা যদি আমার মনে হয় স্পষ্ট করা যেত ভালো হতো। আমার সীমিত উপলব্ধির মধ্যে আমি গল্পটির আলোচনা করলাম। লেখক সিদ্ধার্থ শেখর চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। সঙ্গে বাকিদের ধন্যবাদ সন্দীপকে। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের গল্প যেরকম প্রাপ্তি, আমার মনে হচ্ছে যেটা আলোচনাও আমাদের একটি বিশাল প্রাপ্তি। প্রতিটি গল্পের বিস্তারিত আলোচনা আমাদের সত্যিই বোধহয় সকলেই সহমত হবেন, ভীষণ ভালো লাগছে।